পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধবিহার। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। পাহাড়পুর বৌদ্ধবিহারের অবস্থান ও আয়তন, আবিষ্কারের প্রেক্ষাপট, ইতিহাস ও পটভূমি নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি এখন আছি আমাদের এলাকার সব থেকে বড় ব্রিজে। তো আজকে আমরা একটা জায়গায় যাব, তো নিয়ে যাব হলো আমাদের এই ব্যাটারি চালিত চার্জার। পুরা ফ্রেন্ড সার্কেল আছে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বন্ধুরা? ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে। তাহলে আমাদের যাত্রা এখান থেকে শুরু করি। অবশ্যই। এই যে ড্রাইভারকে দেখে নেন। ঠিক আছে, এখন আমাদের সামনে দুঃখের একটি গান গাবে আমাদের প্রিয় মেম্বার শাইনুল। মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, হাজার পাখি তবু খাঁচায় থাকে না। বনের পাখি বনের মায়া ছাড়ে না, তাই চলে যায় আমার হৃদয় ভেঙে যায়। শালুক বলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক বলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার সাদের মালা। মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার এরিয়ার মধ্যে। আমাদের এলাকা থেকে পাহাড়পুরের দূরত্ব 44 থেকে 45 কিলোমিটার। এই ব্যাটারি চালিত চার্জারটি নিয়ে আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিটের মতো। আপনারা কিভাবে আসবেন? নওগাঁ বালুডাঙ্গা বাস। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা গাড়ি পার্কিং করে প্রথমে সকালের নাস্তাটা খেয়ে নেই। কি কি আছে বাবা? আমাদের এখানে আছে পুরি আসা 10 টাকা পিস, সিঙ্গারা 10 টাকা পিস, আচ্ছা, পরোটা 60 টাকা পিস। তুমি এক কাজ করো, কাঞ্চা 150 টাকা প্লেট, দুইটা করে পুরি, একটা করে সিঙ্গা, মোট পাবো 10 টাকা। দশ টাকা দিবনি বাবা, যাও। বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি পাহাড়পুরের মেন গেটে, প্রবেশদ্বার। আমাদের হাফেজ সাহেব বন্ধু অলরেডি টিকিট কাটে ফেলছে। বন্ধু, প্রতি জনপ্রতি কত টাকা করে পড়লো? 20 টাকা করে পড়ছে। এখানে বিদেশি থেকে শুরু করে সকল স্তরের মানুষদের জন্য প্রবেশ মূল্যের তালিকা দেওয়া আছে। ফটোগ্রাফার ক্যামেরা সেটআপ দিচ্ছে ছবি ওঠানোর জন্য। বিহারে ঢুকেই প্রথমেই চোখে পড়ল ছোট্ট একটি পুকুরে অনেকগুলো ফুল। কাছে গিয়ে দেখলাম এটা তো আমাদের দেশেরই জাতীয় ফুল, শাপলা।
এখন আমাদের শাহিন আলম ওরফে মেম্বার তো আমাদের পরিচয় করে দিবে সবাইকে। শুরু করো বাবা। রাহিদুল ইসলাম, আবু হরাইরা, ইয়ামিন হোসেন, শিয়াব হোসেন, মুসাব্বির হোসেন, হাবিবুর রহমান, তিনি হচ্ছে সাকিব আল হাসান। ওয়াও। আমি মোহাম্মদ শাহিন আলম। এদিকে আসি ইউটিউবার হাবিবুল্লাহ মেজবা। অনেক বড় হো বাবা। এখানে আসার পরে মনে হচ্ছে অন্য একটা জগতে চলে আসছে, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। তো সকলে এনজয় করতেছে, আপনারাও এনজয় করুন। বন্ধুরা চলুন এবার সংক্ষিপ্ত আকারে জেনে আসা যাক পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস। পাহাড়পুর বৌদ্ধবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কোটটি আবিষ্কার করেন। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা যেতে পারে। আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর, বর্তমান মহাস্থান এবং অপর শহর কুটিবর্ষ, বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বোতলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি উত্তর থেকে 25 ডিগ্রি 15 উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 50 পূর্ব থেকে 89 ডিগ্রি 10 পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। গ্রামের মধ্যে প্রায় 0.10 বর্গ কিলোমিটার 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমান এ মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় স্থাপনা হিসাবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত। সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। গোপালের পুত্র ধর্মপাল 781 থেকে 822 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন এবং রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন। তিনি বিক্রমশিলা ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাক-সাম-জোন-ঝাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছেন। এছাড়া 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় সোমপুর বিহার ছাড়াও অগ্রাপুর, রাজশাহীর আগ্রাদিগুন, উষ্মপুর, গোটপুর, এতপুর ও জগদ্দল, রাজশাহীর জগদল বিহারের উল্লেখ পাওয়া যায়। 9ম শতাব্দীর শেষ ভাগে গুর্জর রাজ প্রথম ভোজ ও মহেন্দ্র পাল পাল সাম্রাজ্যের বিশেষ খ্যাতি সাধন করেন। পরে 10ম শতাব্দীর শেষ ভাগে পাল বংশীয় রাজা মহাপাল 995 থেকে 1043 পর্যন্ত সাম্রাজ্য পুনরুদ্ধার করেন ও সোমপুর বিহার মেরামত করেন। কিন্তু মহিপাল ও তার পুত্র নয়াপালের মৃত্যুর পর আবার পাল বংশের পতন শুরু হয়। এই সুযোগে মধ্য ভারতের চেদিরাজ কর্ণ, চোলরাজ রাজেন্দ্র ও দিব্য নামের এক দেশীয় কৈবর্ত সীমান্ত নরপতি পরপর বরেন্দ্রভূমি আক্রমণ করেন। নালন্দায় পাহাড়পুর মন্দির ও বিহার ধ্বংসের উল্লেখ সম্ভবত এই সময়ের আক্রমণের।
11শো শতাব্দীতে পাল বংশীয় রামপাল রাজ্য পুনরুদ্ধার করেন। 12শো শতাব্দীতে দক্ষিণান্তের কনার থেকে আগত সেন রাজারা বাংলা দখল করেন। তাদের নিকটে রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় সোমপুর। এ সময় শেষবারের মতো সোমপুরের পতন শুরু হয়। 13শো শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে উত্তরবঙ্গের বৃহদাংশ দখল করে নেয়। সম্ভবত এই মুসলিম শাসকদের মূর্তি বিরোধী মনোভাবের ফলেই বৌদ্ধদের এই বিহার ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বিহারের উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। কক্ষগুলোর প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 52টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে। এই দরজাগুলো ভিতরের দিকে প্রশস্ত কিন্তু বাহিরের দিকে সরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলঙ্গিও পাওয়া যায়। ভেতরের দিকে কক্ষগুলোর দৈর্ঘ্য 4.26 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পিছনের দিকের দেয়াল অর্থাৎ সীমানা দেয়াল 4.87 মিটার এবং সামনের দেয়াল 4.44 মিটার চওড়া। কক্ষগুলোর সামনে 2.5 মিটার প্রশস্ত টানা বারান্দা আছে। ভিতরের দিকের উন্মুক্ত চত্বরের সাথে প্রতিটি বাহু সিঁড়ি দিয়ে যুক্ত। বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোট প্রবেশ পথ ছিল। এখান থেকে ভিতরের উন্মুক্ত চত্বরের প্রবেশের জন্য যে সিঁড়ি ব্যবহৃত হতো তা আজও বিদ্যমান। উত্তর, দক্ষিণ ও পশ্চিম বাহুতেও অনুরূপ সিঁড়ির ব্যবস্থা ছিল। এদের মাঝে কেবল পশ্চিম বাহুর সিঁড়ির চিহ্ন আছে। উত্তর বাহুর প্রবেশ পথের সামনে 1984 সাল পর্যন্ত একটি পুকুর ছিল। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। বিহারের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। তাদেরকে কিছু নসিহত দাও। औरतों से दिल लगाना बहुत बुरी बात है, एक तो इल्म से महरूम दूसरी जिंदगी बर्बाद है। এখানে শেরের মাধ্যমে বোঝানো হয়েছে যে আওরাত মানে মেয়েদের প্রতি মন লাগালে প্রথমে ইলম আমল কোনো কিছু থাকবে না, সেগুলো বরবাদ হয়ে যাবে। আমরা সকলেই মেয়েদের দিক থেকে নজর ফিরিয়ে রাখবো। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তোমাদের শিক্ষা হয়েছে? তোর শিক্ষা হয়েছে বাবা? এর মধ্যে শিক্ষা হবে না। কি অপরাধ করছে যে মোর শিক্ষা হয় না? কোনো এক কারণে ওই দিন জাদুঘরটি বন্ধ ছিল, তাই ভিতরে ঢুকতে পারেনি। জাদুঘরে সংরক্ষিত মূর্তি: বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মী নারায়ণের ভগ্ন মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি, সূর্য মূর্তি ইত্যাদি। জাদুঘরের পাশেই একটি ছোট পার্ক রয়েছে। পার্কে অনেক জীবজন্তু সহ আল্লাহ নামের চিত্র অঙ্কনগুলো ছিল মনোমুগ্ধকর।
অনেক ঘোরাঘুরির পর সবাই অনেক ক্লান্ত, তো একটু রেস্ট নিচ্ছি, তারপরেই আমরা চলে যাব। তোমাদের কেমন লাগলো আজকের ঘোরাঘুরি? কেমন লাগছে বাবা তোমার? বসো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, আবার আমরা আসবো এরকম পরিবেশে। ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। তো সবাই আসো। তো এখানে ঘুরে অনেক ভালো লাগলো, অনেক মজা হলো, সকলেই অনেক মজা করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সকলেই। আল্লাহ হাফেজ।